মানুষকে বোঝানো হয়েছিল, মানুষকে এত ভয় দেখানো হয়েছিল যে তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের উপর অত্যাচার হবে, সরকারি প্রকল্প তাদের সব, রাজ্য সরকারের যত প্রকল্প আছে সব বন্ধ করে দেওয়া হবে, বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে। যে অপরাধ করেছে কেউ বাদ যাবেন না, সমস্ত অপরাধী শাস্তি পাবেন। তো যদি কেউ দুর্নীতি করে থাকেন সে ফাইল তো বেরিয়ে আসবেই, আর সেই ফাইল বেরিয়ে এলে যিনি দোষী সাব্যস্ত হবেন তিনিও তার যথাযথ উপযুক্ত শাস্তিও তিনি পাবেন। যারা চুরি করছেন তারা তো মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদতেই করতেন। তো যার জন্য মানুষও এটা বুঝে গেছিল যে এই সরকারকে রাখলে আমরা আর বাঁচতে পারবো না। তাই বাঁচার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, এবং 4 তারিখের পর সাধারণ মানুষ বলছে যে আমরা ফের স্বাধীনতা পেলাম। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হচ্ছেন একেবারে 3টে দপ্তর, বন, সমবায় এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী দিবাকর ঘরামি। দিবাকর দা, প্রথমে আজ তাক বাংলার পক্ষ থেকে অসংখ্য নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন। দিবাকর দা, যেটা দেখলাম আপনার সেই ছবিটা আমাদের আজ তাক বাংলায় প্রথম করেছিল, আমি জানি না আগে কোনো চ্যানেল করেছিল না, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তুমি জমিতে চাষ করছো, একদম কৃষক পরিবারের একজন ছেলে, এবং মানে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। মানে সেই প্রত্যন্ত গ্রাম থেকে, বাঁকুড়ার সোনামুখী থেকে উঠে এসে, এই যে আজকে তুমি সময় হয়নি, তুমি কালকে দপ্তরে চার্জ বুঝে নেবে, মানে একদম বাঁকুড়া থেকে পৌঁছে গেলে নবান্নের দোরগোড়ায়, এই যে জার্নিটা যদি একটু আমাদের বলো। দেখুন, প্রথমেই আজ তাকের সমস্ত দর্শকদের আমার নমস্কার। কারণ এই জার্নিটা শুরু করেছিলাম আমি, সেটা এই জায়গায় আসবো বলে শুরুটা করিনি। শুরুটা করেছিলাম যে প্রথম থেকেই আমি বিজেপিতেই ছিলাম, এই দলটাই করতাম। যখন আমি ভোটার নই তখন থেকে পতাকা লাগানো, দেয়াল লিখন, মিছিলে স্লোগান দেয়া, এসব করতাম। দলটা ভালো লাগতো একটাই কারণে, সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রবাদী দল দেশের কথা চিন্তা ভাবনা করে, এটাকে মাথায় রেখেই এই দলটা করতাম। বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছেন, আমাদের এলাকার বিশিষ্ট মানুষরা। যেমন 2011 সালের পর আমাকে একজন, আমারই এক বন্ধু সম্পর্কে, তিনি বলছেন যে তুমি সব ঠিক আছে কিন্তু বিজেপিটা কেন করছো, তুমি এখন তৃণমূল করতে পারো, সবাই তৃণমূল করছে। আমি বললাম বিজেপিটা এই কারণে করছি যে বিজেপি ক্ষমতায় আসবেই, আর এই কারণে করছি যে বিজেপি ক্ষমতায় না এলে দেশ রক্ষা হবে না, রাজ্য রক্ষা হবে না। তো তখন আমি বলেছিলাম বিজেপিটা আমরা করছি যে আমরা যখন আমাদের প্রাপ্ত বয়স হবে, রাজনীতি করার মতো বয়স হবে, ঠিক সেই সময় বিজেপি ক্ষমতায় আসবে। আজকে দেখুন, আমরা তখন থেকে দলটা করেছি। দলের নেতৃত্ব এবং দলের কর্মীদের পরিশ্রম আর নেতৃত্বর আমার প্রতি ভরসা আজকে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তার জন্য আপনাদের মাধ্যমে আমি আমার সকল কর্মী, সমর্থক সকলকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। ঠিক একইভাবে আমার নেতৃত্ব বারবার, আমি না চাইতে আমার দল আমাকে অনেক কিছু দিয়েছে। আমি 2021 সালে আমাকে দল, ওই গ্রাম থেকে উঠে আসা, আমাদের কৃষিকাজ প্রধান জীবিকা, সামান্য জমি সে চাষ করে আমাদের সংসার চলতো, সেখান থেকে ওই চাষবাস করে তারপরে আমি গিয়ে এই রাজনীতি করতাম, সংগঠনের কাজ করতাম। তো সেখানে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দল আমার উপরে ভরসা রেখেছে। দল আজকে 21 সালে টিকিট দিয়েছে, কর্মীরা আর আমার এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছে। আমি চেষ্টা করেছি 5 বছর আমার এলাকার মানুষের কথা বিধানসভায় তুলে ধরা, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো। এবং এবার 2026 সালে গতবারের যে ব্যবধান ছিল সেই ব্যবধান বেড়ে 3 গুণ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি, এবং আমার দলের নেতৃত্ব আমাকে বারবার ভরসা করেছে। তাই এবারে দেখলাম যে 3টি গুরুত্বপূর্ণ দপ্তর আমাকে দেয়া হয়েছে। তাই আমি ধন্যবাদ জানাই আমার সকল নেতৃত্ব, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে, সর্বোপরি আমার মুখ্যমন্ত্রীকে। বলছি, এবারে 2026-এর বিধানসভা লড়াই, এবারে লড়াইটা একটু অন্যতম, মানে অন্যরকম ছিল, একটু কঠিন ছিল। মানে একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে একটা
মানে ভোটের আগে যেরকম একটা ঢেউ তুলেছিলেন, হাওয়া তুলেছিলেন, সামাজিক প্রকল্পগুলো মানে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল, কি মনে হয়েছিল এবারের লড়াইটা কি সত্যি একটু কঠিন ছিল অন্যবারের তুলনায়? হ্যাঁ, গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি ছিল তাতে লড়াই কঠিন ছিল। ধরুন, রাজ্যের যা পরিস্থিতি ছিল সে জায়গায় দাঁড়িয়ে একটা আধটা বিধানসভা জিতে, কিছু বিধানসভা জিতে তো আর সরকার হয় না। তার জন্য মানুষকে ভয় ধরানো হতো। আমাদের সোনামুখী বিধানসভা তৃণমূল বিরোধী বলতে পারেন, কারণ 2011 সালে মমতা ব্যানার্জির একটা পরিবর্তনের হাওয়ায় মানুষ একবার জিতিয়েছিল, সামান্য ভোটে জিতেছিলেন তৎকালীন তৃণমূলের এমএলএ। তো তারপর থেকে তৃণমূল ওখানে কোনো বড় নির্বাচনে জেতেনি। 2016 সালে বামফ্রন্ট জিতেছে ওখানে। 2019 সালে আমাদের সাংসদ সোনামুখী বিধানসভা থেকে প্রচুর লিড পেয়েছেন মাননীয় সৌমিত্র খা। এরপর 2021-এ ফের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, বিজেপি জিতেছেন ওখানে। তো এই করে 24-এ আবার ফের আমাদের সাংসদ সৌমিত্র খা, উনি ঠিক সোনামুখী বিধানসভা থেকে ফের লিড করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা তৃণমূলের আসন ছিল না। তৃণমূলের ওখানে তাদের কোনো মানে সংগঠন সেভাবে করতে পারেনি, কিন্তু পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে যেভাবে ভয় দেখাতো সেটা একটা বড় বিষয় ছিল। মানুষকে বোঝানো হয়েছিল, মানুষকে এত ভয় দেখানো হয়েছিল যে তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের উপর অত্যাচার হবে, সরকারি প্রকল্প তাদের সব, রাজ্য সরকারের যত প্রকল্প আছে সব বন্ধ করে দেওয়া হবে, বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে। কিন্তু আমরা শেষে দেখলাম যে মানুষ, তারা কিন্তু গণদেবতা, তারা কিন্তু এই ভয়কে উপেক্ষা করে তারা সবাই এই সন্ত্রাসবাদী দল, লুটপাটের দল, সিন্ডিকেটের দল, তোলাবাজির দল, এই দলকে প্রত্যাখ্যান করেছে এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। সেটা হচ্ছে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছে। আমরা দেখেছি এই 15 বছরের সরকারের আমলে, বিশেষ করে কলকাতা এবং জেলার দিকে যে গাছকে ব্যাপকভাবে কাটা হয়েছে, হাই রাইজ বিল্ডিং বিশেষ করে কলকাতাতে প্রমোটিং হয়েছে, রাতারাতি গাছ কাটা হয়েছে। এই যে এই আপনার পরিবেশের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে মানুষ মানে এই মুহূর্তে একটা ডিমান্ড করছে যেন শান্তিতে তারা নিঃশ্বাসটা নিতে পারে, কিন্তু দিল্লির যে পরিমাণ দূষণ, হ্যাঁ কলকাতা বা পশ্চিমবঙ্গে সেই লেভেলে দূষণ নেই। তো কিছু ভাবনা চিন্তা করেছেন বা কিছু ভাবছেন? না, সেটা নিয়ে তো অবশ্যই ভাবনা চিন্তা আছে। আগামী দিনে আমি দপ্তরে যাই, বসি, আধিকারিকদের সঙ্গে কথা বলি, ভালো পরিকল্পনা তো অবশ্যই করতে হবে। আর যেটা বলছিলেন যে গাছ চুরির বিষয়, গাছ চুরির বিষয়টা এই বিগত 5 বছরে বিধানসভার ভেতরে আমি দেখেছি তৎকালীন শাসক দলের এমএলএ, তৃণমূলের এমএলএ, তারাও অনেকে প্রশ্ন করেছিলেন আমার এলাকায় গাছ চুরি হচ্ছে, আমার এলাকায় গাছ চুরি হচ্ছে। তো তারপরেও সরকার পদক্ষেপ নেয়নি। কারণ কি করে নেবে, আগের সরকার তো ছিল দুর্নীতিগ্রস্ত সরকার। তো ওটা সরকারের মদতেই হতো, কারণ মুখ্যমন্ত্রী বলতেন যে আমি 294টা আসনের প্রার্থী। তো সেখানে দাঁড়িয়ে যারা চুরি করছেন তারা তো মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদতেই করতেন। তো যার জন্য মানুষও এটা বুঝে গেছিল যে এই সরকারকে রাখলে আমরা আর বাঁচতে পারবো না। তাই বাঁচার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন এবং 4 তারিখের পর সাধারণ মানুষ বলছে যে আমরা ফের স্বাধীনতা পেলাম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর যেটা হচ্ছে সমবায় দপ্তর। এই সমবায় দপ্তরকে এই 15 বছরের সরকারের আমলে এবং বামেদের সময় থেকেও দেখা যাচ্ছে একটা দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করা যায়। কেন খুব গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে প্রান্তিক মানুষরা এই সমবায়ে টাকা রাখে, তারা ঋণ পায় এবং একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা, মানে আপনি একজন জেলার মানুষ। তো এই রকম একটা বড় দায়িত্ব, দপ্তরের দায়িত্ব, এই যে এত দুর্নীতির আঁতুড়ঘর, তাদের যে দুর্নীতির যে ফাইলগুলো, সেই ফাইল কি দিবাকর ঘরামি খুলবে এবং যারা দোষী ব্যক্তি তাদেরকে আপনি দপ্তরে জয়েন করে এই ব্যাপারটা নিয়ে কি তদন্তের নির্দেশ বা কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, এই বিষয়ে এখনই বড় কিছু বলছি না, আগে যাই দপ্তরে বসি। তো এটা তো আমাদের সরকারের মানে একটা ঘোষিত সিদ্ধান্ত। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আপনারা রাজ্য জুড়ে দেখতেও পাচ্ছেন, যে অপরাধ করেছে কেউ বাদ যাবেন না, সমস্ত অপরাধী শাস্তি পাবেন। তো যদি কেউ দুর্নীতি করে থাকেন সে ফাইল তো বেরিয়ে আসবেই, আর সেই ফাইল বেরিয়ে এলে যিনি দোষী সাব্যস্ত হবেন তিনিও তার যথাযথ উপযুক্ত শাস্তিও তিনি পাবেন। আর একটি গুরুত্বপূর্ণ দপ্তর আমি মনে করি, সেটা হচ্ছে বন দপ্তর। বন দপ্তরের ক্ষেত্রেও দেখা গেছে যে যে একেবারে সরকারের দামি দামি গাছ
সেই গাছকে রাতারাতি দুষ্কৃতীরা কেটে সেই গাছকে চোরাচালানকারীরা তারা বিক্রি করেছে সরকারের কয়েক হাজার কোটি টাকা। এই রেভিনিউ যে সরকারে আসে সেইটা আমরা দেখেছি বিগত এই 10-15 বছরে একটা বিরাট মানে মানে সরকারি সম্পত্তি রাতারাতি বিক্রি হয়েছে। এবং এখানে একটা মানে পরিবেশবিদদের একটা বড় অংশ বলছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা গোপন আঁতাত এবং এখানেও একটা সিন্ডিকেট রাজ চলেছে। সেটা নিয়ে কি বলবেন? এই সরকারটাই তো ছিল সিন্ডিকেটের সরকার। এটা শুধু বন দপ্তর নয়, এমন কোনো দপ্তর নেই যেখানে এরা সিন্ডিকেট চালায়, সমস্ত জায়গায় চালিয়েছে। তো বন দপ্তরে তো প্রচুর পরিমাণে চালিয়েছে। তো ওটা বললাম, ফের একই কথা, যে আগে দপ্তরে বসি, দেখা যাক কোথায় কি আছে। আগে আমাদের প্রথম কাজ হচ্ছে বোঝা এবং সবকিছু খুঁজে বের করা। তো এরপরে চলবে খুঁজে বের করার কাজ। সেখানে কি বেরোয়, কোথা থেকে সাপ বের হয় না ব্যাঙ বেরোয়, দেখা যাক, সেই সময় বলবে। সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মানে একটা আপনাকে এই যে যে তিনটি দপ্তর সেই তিনটি দপ্তর একটা সাধারণ মানুষের বিভিন্ন বিষয় এখানে জুড়ে আছে। তো এই যে এত বড় একটা দায়িত্ব দিল সেটাকে আপনি কি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? দেখুন, পার্টি আগেও আমার উপরে বিভিন্ন দায়িত্ব দিয়েছে, চেষ্টা করেছি সফল করার। তো এবারেও আমাদের সরকার, পার্টি উভয় মিলে, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি মিলে এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো দিয়েছেন। তো আমার সবসময় টার্গেট থাকে, আমি ছোটবেলা থেকেই, যে আমার কাজ যেটা সামনে আসে সেটাকে লক্ষ্য রেখে, সেই কাজকে লক্ষ্য রেখে এবং সফল করার লক্ষ্য নিয়ে আমি এগিয়ে চলি। কাজটা কত বড় কঠিন বা সহজ সেটা দেখি না, আমার মূল লক্ষ্য থাকে এটাকে সফল করা। সে ছোটবেলার থেকেই হোক, পরে চাষবাস করা থেকেই হোক। তো এটাও সেইভাবেই নেব, যে সফল করতে হবে, এটাই লক্ষ্য। আর মানুষ পরিশ্রম করলে পারে না এমন কোনো কাজ নেই। আর এটা তো একা করব না, টিম থাকবে, সমস্ত টিম মিলে আমরা চেষ্টা করব একটা সফল দপ্তর পশ্চিমবাংলা মানুষের কাছে তুলে দেওয়া এবং মানুষকে পরিষেবা দেওয়া। কারণ আমি সবসময় মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসি। আমি আমার এলাকাতেও সমস্ত মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক, এবং মানুষ যথেষ্ট আমাকে ভালোবাসেন। আগামী দিনও গোটা আগে ছিল শুধু সোনামুখী বিধানসভা, এখন সমগ্র পশ্চিমবাংলা, সবার সঙ্গে মিশে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কাজেও সফল হব, এটা আশা রাখছি। শেষ প্রশ্ন, বাঁকুড়া সোনামুখীর মানুষদের উদ্দেশ্যে আজতাক বাংলার মাধ্যমে আপনি কি বার্তা দিয়ে চাইছেন? জনতা জনার্দন, এই বাঁকুড়া সোনামুখী মানুষদের আশীর্বাদ পেয়েই আপনি আজকে নবান্নের দোরগোড়ায়, এবং শুভেন্দু অধিকারী একেবারে তিনটি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। তাই মানুষ মানে সোনামুখীর যে বাসিন্দা আছে তাদের উদ্দেশ্যে আজতাক বাংলার মাধ্যমে আপনি কি বলবেন? তাদেরকে তো প্রণাম জানাই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়েও বলেছিলেন যে আপনারা দিবাকর ঘরামিকে জিতিয়ে পাঠান, আমার সঙ্গেই থাকবে। তো মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, সোনামুখী 2072 সালে কংগ্রেসের একজনকে মন্ত্রী করেছিলেন। তো তিনি কিন্তু সোনামুখীর বাসী ছিলেন না, তিনি ছিলেন বর্জরার ভোটার। সোনামুখীতে তিনি নির্বাচনে লড়তেন এবং বিধায়কও ছিলেন অনেকবার। তিনি ওই একবারই শুধু 5 বছরের জন্য 72 থেকে 77 তিনি মন্ত্রী হয়েছিলেন। তো সোনামুখীর মানুষ আমাকে আশীর্বাদ করে পাঠিয়েছেন এবং দল সে সম্মান রেখেছে, সোনামুখী মানুষের আশা পূরণ করেছে। তাই সোনামুখীর মানুষও ভীষণ আনন্দিত যে সোনামুখীর বাসী হয়ে, সোনামুখীর ভোটার হয়ে স্বাধীনতার পর আমাকেই প্রথম মন্ত্রিত্ব করেছে আমার দল। তার আগে কোনো রাজনৈতিক দল কাউকে করেনি, এবং তার জন্য সোনামুখী মানুষ ভীষণ খুশি। এবার আমার কাজ হচ্ছে সোনামুখী মানুষের পাশে থেকে সোনামুখী মানুষের কাজ করা। একেবারেই আজতাক বাংলায় একান্ত সাক্ষাৎকার দিলেন দিবাকর ঘরামি, সোনামুখীর বিধায়ক, এবং তিনটি দপ্তর তিনি পেয়েছেন। এবং এই মুহূর্তে তিনি একদম আজতাক বাংলাকে একদম স্পষ্ট করেই জানিয়ে দিলেন যে এবার শুধু অবভিয়াসলি তিনি সোনামুখীর মানুষের জন্য কাজ করবেন, কিন্তু গোটা রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের তিনি 3টি দপ্তরের মন্ত্রী,
এখনো তিনি চার্জ বুঝে নেয়নি। আগামীকালই তিনি এই দপ্তরে ৩টি দপ্তরের দায়িত্ব বুঝে নেবেন এবং গোটা রাজ্যের মানুষের জন্য তিনি একাধিক কাজ করবে সেই রকম প্ল্যান অলরেডি তৈরি। এবং তিনি স্পষ্ট করছেন যেভাবে শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেভাবে তার প্রতি আস্থা রেখেছে, দল তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। এবং আগামী দিনে তার কাছে সত্যি একটা কঠিন চ্যালেঞ্জ যে এই তিনটি দপ্তরের কাজ তাকে করা এবং সাধারণ মানুষের জন্য তিনি এগিয়ে আসবেন।